সবাই কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর চারু এবং কারুকলার পাঠ্য বইটি। এই বই সম্পর্কে আমি একটি সংক্ষিপ্ত আলোচনা তোমাদের মাঝে উপস্থাপন করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবে। বইটি হচ্ছে চারু এবং কারুকলা সপ্তম শ্রেণী। বইটি যেহেতু আমি পুরো বইটি একটি সারমর্ম তোমাদের মাঝে উপস্থাপন করব, সেক্ষেত্রে আমার সূচিপত্র সম্পর্কে একটু জানা দরকার। প্রথম অধ্যায়টির নাম বাংলাদেশের চারুকলা শিক্ষার ইতিহাস। দ্বিতীয় অধ্যায় চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা। তৃতীয় অধ্যায় বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প। চতুর্থ অধ্যায় ছবি আঁকার বিভিন্ন মাধ্যম। পঞ্চম অধ্যায় ছবি আঁকার নানা রকম আনন্দদায়ক অনুশীলন। ষষ্ঠ অধ্যায় বিভিন্ন প্রকার শিল্পকর্ম। পরিশেষে বইয়ের শেষের দিকে আমরা রং এবং রঙের ব্যবহার সম্পর্কে দেখতে পাই। তবে প্রথমে এখন আমি আলোচনা করব অধ্যায়টি প্রথম অধ্যায়। সেটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বাংলাদেশের চারুকলা শিক্ষার ইতিহাস। প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি পিছনের ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমাদের জানা দরকার। আজকে যে আমি চারু এবং কারুকলা পাঠটি পড়ছি বা তোমাদের সামনে বইটি উপস্থাপন করছি বা পড়াচ্ছি, সেটা অবশ্যই একটি ইতিহাস আছে। পর্যায়ক্রমে আজকে তোমাদের সামনে আমি এই বইটি সম্পর্কে আলোচনা করতে পারছি। তাহলে অবশ্যই আমাদের ইতিহাসটা সম্পর্কে জানা দরকার। ইতিহাসটা সম্পর্কে জানতে পারলে আমরা চারু এবং কারুকলার প্রয়োজন, এর প্রসার এবং দৈনন্দিন জীবনে আমাদের চারু এবং কারুকলার সাথে কিভাবে মিশে আছে আমাদের পরিবেশ বা আমাদের সবকিছুই, সেটা আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা এখন প্রথম অধ্যায় চারুকলা শিক্ষার ইতিহাস সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস। প্রথম অধ্যায়ে আমি একটি ছবি দেখতে পাই, সেটি হচ্ছে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম অধ্যায়ে তুমি এই ছবিটা দেখতে পারবা। আমরা পার্ট 1 এর সম্পর্কে একটু বইয়ের যে বিষয়টা সেটা আলোচনা করি। যারা ছবি আঁকে তারাই চিত্রশিল্পী, গানের শিল্পীদের বলা হয় সঙ্গীত শিল্পী, অভিনেত্রীদের পরিচিত হন নাট্যশিল্পী বা চলচ্চিত্র শিল্পী হিসাবে, যারা নৃত্য পরিবেশন করেন তারা নৃত্যশিল্পী হিসাবে পরিচিত। এভাবে সংস্কৃতি চর্চায় প্রত্যেকটি বিভাগ ও বিষয়ে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট পরিচয় রয়েছে। শিল্প ও সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে চর্চা বা অনুশীলন প্রয়োজন। ছোটবেলা বড়বেলা যে কোনো বয়স থেকে যে কোনো শিল্প চর্চা শুরু করা যায়। আবার প্রাতিষ্ঠানিক বিষয় চর্চা করার জন্য নির্দিষ্ট কিছু সহজ নিয়ম কানুন মেনে অনুশীলন করতে হয়। আমরা এখানে একটা সুন্দর বিষয়টা আছে যে শিল্প চর্চা আসলে যে কোনো বয়সে আমরা চর্চা করতে পারি, এখানে বলা আছে। তবে নির্দিষ্ট একটি প্রাতিষ্ঠানিক আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি। একটি নির্দিষ্ট বয়স, একটি নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমার মধ্যে আমরা পাঠ সম্পূর্ণ করতে পারি, সে বিষয় আছে। তবে আমরা এখানে বইয়ের যে মূল যে এই প্রথম অধ্যায়ের যে মূল বিষয়টা শিল্প চর্চার ইতিহাসটা, সেটা আমরা মূলত পাচ্ছি পার্ট 3-এ। একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গড়ে ওঠে তার শুধু আমি চাইলাম সুন্দর করে প্রতিষ্ঠানটা গড়ে উঠলে এমন না। ইচ্ছা, প্রবল ইচ্ছা, আগ্রহ এবং এর পিছনে যারা কাজ করেছেন তাদের পরিশ্রম অবশ্যই আমাদের জানতে হবে। কারা কারা ছিলেন এবং সেই সময় কতগুলো বাধা অতিক্রম করে আজকে চারু এবং কারুকলা শিক্ষার যে ইতিহাসটা বা প্রসার যে হয়েছে সে সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে পার্ট 3-এ এটার মূল বিষয়টা আমরা সংক্ষিপ্ত আকারে তোমাদের উপস্থাপন করছি। তৎকালীন পাকিস্তান সরকার খুবই অবহেলা শিল্পীদের প্রস্তাব বাতিল করে দিল, কারণ দেখায় পাকিস্তান এখন ইসলামী দেশ।
ইসলামী ভাবধারা সর্বত্র প্রতিষ্ঠা পায় এমন শিক্ষা প্রতিষ্ঠান এখন পাকিস্তানের জন্য প্রয়োজন। আর্ট কলেজ করে সেটা হবে না। শিল্পীরা পিছপা হলেন না, সরকারকে বোঝালেন নতুন দেশকে সুন্দরভাবে গড়তে হলে মানুষের জীবনযাপনের সুন্দর এবং রুচিশীল করার জন্য সমাজে শিল্পীদের প্রয়োজন আছে। কয়েকটি উদাহরণ তারা উল্লেখ করলেন। মূল বিষয়টা হচ্ছে তখনকার ছিল পাকিস্তান সরকার, তখন ছিল ইসলামী দেশ, তখন আর্ট কলেজ প্রতিষ্ঠা করে বা এটা করে কি হবে, হ্যাঁ, ইসলামী দেশে বা সরকারে এটা পছন্দ করতেন না। তখন শিল্পীরা পিছপা হলেন না কেন? তখন উল্লেখযোগ্য নাম বলতে হয় শিল্পী জয়নুল আবেদিন, তার প্রচেষ্টায় তিনি তখন কেন আর্ট কলেজ প্রতিষ্ঠা, আমি আগে শুরুতে বলেছিলাম যে দৈনন্দিন জীবনে চারুকলার যে আমাদের কিভাবে জড়িয়ে আছে সেটা জানতে হলে আমাদের এই বিষয়টা আসতে হবে। সেটা হচ্ছে কি কিভাবে জড়িয়ে আছে এটা প্রয়োজনীয়তা। তখন তারা সরকারকে 5টা পদক্ষেপ বা 5টা পয়েন্ট তারা উল্লেখ করলেন যে যদি আজকে আর্ট কলেজ থেকে শিল্পীরা বের না হয় তাহলে মানে তোমার দেশটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয় না, বিভিন্ন রকম বাধাগ্রস্ত সম্মুখীন হবে। তা কেন হবে সেই 5টা পয়েন্ট যদি উল্লেখ করি তোমরা সহজে তখন বুঝতে পারবে। আমি প্রথম পয়েন্টটা সম্পর্কে বলছি, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন রোগ থেকে নিরাময় পেতে হলে ছবি এঁকে পোস্টার তৈরি করা খুব সহজে বোঝানো যায়, যা পাঠ্যপুস্তকে লেখালেখি করেও বোঝানো সহজ নয়, কারণ দেশে লেখাপড়া জানা মানুষের সংখ্যা খুবই কম। খুব সহজে বোঝা যায়। এখনো যে সময়কার আমি কথা বলতেছি সেই সময় শিক্ষিত হার একেবারেই কম ছিল। সেই সময় মানুষ মানে তোমার পড়ে বোঝা সম্ভব নয়, তাদেরকে বোঝানোর মূল পন্থাই ছিল ছবি এঁকে। তাহলে একটি ছবি আঁকা মানে অবশ্যই এখানে একজন শিল্পীর প্রয়োজন। তোমরা সহজে বুঝতে পারছো। এখনো আমরা যখন কোনো বই পড়ি তার পাশে যদি একটা চিত্র থাকে আমাদের খুব সহজেই সে পড়াটা আয়ত্ত করতে পারি। তো এখনো এটা বিদ্যমান, এখনো কেউ না কোনো শিল্পী বই পাঠ্যপুস্তকে কাজ করতে হয়। তোমরা হয়তো বইয়ের প্রথমে আমরা অনেকে খেয়াল করি না শিক্ষার্থীরা, আমি এটা অনেক সময় বলি পড়ার সময় যে তোমরা একটু বইয়ের শুরুতে দেখবা যে চারুকলা 7ম শ্রেণীর পরে এখানে শিল্পীদের নাম আছে, রচনা কে করেছেন, সম্পাদনা কে করেছেন। হ্যাঁ, এখানে আমাদের রচনা প্রথমে আসে হাশেম খান, ঠিক আছে, তারপর আরো 3 জনের নাম আছে এখানে, তারপর সম্পাদনা মোস্তফা মনোয়ার। তারা হচ্ছে শিল্পী। হ্যাঁ, তো শিল্পীরা আবার তুমি অন্য বইতে দেখবা এরকম শিল্পীদের নাম আছে। প্রত্যেকটা পাঠ্যপুস্তকে শিল্পীদের কাজের বিস্তার আছে। তো সেক্ষেত্রে এই প্রথম পয়েন্টের সাথে আমি যদি বলি যে স্বাস্থ্যসেবা, এখন স্বাস্থ্যসেবা দেখবে এখনো অনেক সময় স্বাস্থ্যসেবার আমার লেখা থেকে আমাদের যে চিত্রটা হয় আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এটা করে আমরা খুব বুঝতে পারি সেটা ক্ষেত্রে। তাহলে শিল্পীদের এখানে আমি বুঝতে পারি প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় পয়েন্টটা সরকারের বিভিন্ন বিষয় প্রচার কাজে, রাস্তার হাঁটা চলা, বাস ট্রাক চলাচলের নিয়ম কারণ ইত্যাদির জন্য পোস্টার এবং প্রচারপত্রের জন্য শিল্পীদের প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচার মাধ্যমে এখন হয়তো ডিজিটাল ব্যবস্থা এসেছে, খুব সহজে আমরা প্রিন্টিং এ চলে যেতে পারি। তখনকার সময়গুলো আমাদের হাতে এঁকে বোঝানো হতো যে হ্যাঁ এখানে সংস্কার বা এখানে প্রচার মাধ্যম, বিভিন্ন কোম্পানি তার প্রচারের জন্য আমাদের বিভিন্ন বিলবোর্ড বা ব্যানার তৈরি করা হতো, সেক্ষেত্রে শিল্পীদের প্রয়োজন ছিল। তৃতীয় বিষয়টা সহজে চাষ করা, সেচ দেয়া, পোকামাকড় থেকে সাবধান থেকে শুরু করে কিভাবে কৃষি ফলন বাড়ানো যায় তা ছবি এঁকে কৃষককে বোঝানো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনো যদি আমি শুধু ওই সময়কার কথা বলছি না, এখনো যদি আমরা দেখি এখনো কৃষি ভিত্তিক বিষয়গুলোতে ছবি আঁকার প্রাধান্যটা থাকে। যে আমি যদি কৃষি বইয়ের কথা বলি সেখানে ম্যাক্সিমাম হচ্ছে ছবি, মানে লেখার সাথে যদি তুমি ছবিটা না হয় মানে পড়াটা হচ্ছে না, মানে সমস্যা হচ্ছে, ছবি চিত্র আঁকা থাকে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে হচ্ছে তখন কৃষি যারা ছিল তারা হয়তো ওইভাবে পড়ালেখা জানতো না, তখন তারা ছবি এঁকে মানুষকে চিহ্ন করে বুঝে দিত যে এটা এইভাবে এইভাবে রোপণ করতে হবে, এইভাবে কাটতে হবে, পানি সেচ এইভাবে করতে হবে। সবকিছু বিষয়তে কৃষকদের খুব সহজে বোঝানোর জন্য মূল পন্থা ছিল ছবি এঁকে বা ছবি আঁকা। আর এই ছবি আঁকা কোথা থেকে হবে? একদম অবশ্যই শিল্পী দরকার, সেই প্রয়োজনীয়তা আমরা জানি। আমরা 4 নম্বর পয়েন্টে আসি।
মানচিত্র আঁকা, স্কুল কলেজে পুস্তকের জন্য ছবি আঁকা, চিকিৎসা বিদ্যা, কারিগরি বিদ্যা বই, পুস্তকের জন্য সুবিধা। আমি শুরুতে হয়তো প্রথম পয়েন্টটার সম্পর্কে যখন আলোচনা করছিলাম তখনই এটা বলেছিলাম, মানে পাঠ পুস্তকের ব্যাপারটা, যে আমি হাশিম খানের নাম পাচ্ছি, এখানে আরো অনেক শিল্পীদের নাম পাচ্ছি যারা হচ্ছে বই পুস্তকে বা বিভিন্ন বইয়ে তুমি দেখবে অলঙ্করণ হিসেবে কাজ করছে, বা তুমি একটা প্রচ্ছদ, মানে বিভিন্ন লেখকের বই প্রচ্ছদ হিসাবে দেখবে বিভিন্ন শিল্পীদের নাম আছে। তাই কোনো না কোনো ভাবে শিল্পীরা আমাদের জীবনযাপনে বা আমার সামাজিক বিভিন্ন কাজে তারা যুক্ত বর্তমান পর্যন্ত। হয়তো আমরা এটা উপলব্ধি করতে পারি না বা অনেকে জানি না, সেক্ষেত্রে আমাকে জানার জন্য আজকে যদি এই পার্টটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আমি 5 নাম্বার যে পয়েন্টটা ঠিক সেটা হচ্ছে আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে সদ্য নতুন দেশ শিল্প কারখানা ধীরে ধীরে গড়ে উঠেছে। এসব কারখানা উৎপাদনের পর বাজারে ও বিদেশে রপ্তানি করতে গেলে নানা রকম রঙের মোড়ক তৈরি করতে হয়, নকশা ও ছবি আঁকতে হয়, ছবি এঁকে তাদের বিজ্ঞাপন তৈরি করতে হয়। এখন আমি বলতে পারি, এখন বর্তমান সমাজে আমি বলতে পারি বিজ্ঞাপন বলতে আমি টিভি অ্যাডের কথা বলতে পারি বা বিভিন্ন মোড়কের কথা, খুব সহজে ডিজিটাল প্রিন্ট। তবে এর পিছনে একটা কারিগর থাকে, সে হচ্ছে শিল্পী। তখনকার সময় সবগুলো ছিল হাতে আঁকা। এখন আমরা যে শিল্পীরা কাজ করছে, তাহলে এখন কি শিল্পীরা কাজ করছে না? অবশ্যই কাজ করছে। এখন তারা কম্পিউটার, হাত থেকে কম্পিউটারে কাজ করছে। তো প্রত্যেকটা হয়তো মাধ্যম চেঞ্জ হয়েছে, তবে শিল্পীদের গুরুত্ব কখনোই কমে নাই। তারা পর্যায়ক্রমে প্রযুক্তি যেভাবে গেছে, তো শিল্পীরা তাদের ধারাগত প্রযুক্তিও তারা বিভিন্ন রকম মাধ্যম পরিবর্তন করছে। তাহলে শিল্পীদের কাজ শিল্পীরা করেই আসতেছে, তবে এই বিষয়টা ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়েছে। শুধুমাত্র আমরা উৎপাদনমূলক বা এইখানে সীমাবদ্ধ না, এখন বর্তমানে বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে শিল্পীদের, যা হয়তো আমরা এখনো হয়তো দেখতে পাচ্ছি, বা পিছনে তুমি যদি একটু খোঁজ করে দেখো, কোনো না কোনো শিল্পী এখানে নির্দেশনা বা তার কাজ আছে অবশ্যই। তাহলে আমরা প্রথম অধ্যায়ে আমরা কি বললাম, চারুকলা শিক্ষার ইতিহাস। তা চারুকলা যখন প্রতিষ্ঠিত মানে হবে, তাহলে যখন এই পয়েন্টগুলো পাকিস্তান সরকারকে, সে সময় সরকারকে বোঝানো হলো যে এই যদি নতুন দেশকে সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে শিল্পীদের প্রয়োজন। তখন তারা খুব সহজে বিষয়টা তারা অনুধাবন করলো যে আসলে সত্য যে এই শিল্পীদের তো প্রয়োজন, তাহলে এই কাজগুলো কে করবে, এত বিশাল কাজগুলো কে করবে। তখন তারা ইসলামী দেশ হওয়া সত্ত্বেও তারা সে সময়কে অনুমোদন দিল যে একটি চারুকলা শিক্ষা প্রতিষ্ঠা হোক। পরবর্তীকাল আজকে আমরা যে চারুকলা সম্পর্কে বলতে, সেটা হচ্ছে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা পূর্ণলাভ। এখন প্রত্যেক বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুশিল্পীরা পাঠদান বিভিন্ন পড়াশোনা করছে বিভিন্ন মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইতিহাসটা আসলে দেখো কতটা কি বলা হয় যে কতটা শিল্পীরা এইটা আন্দোলন করে বা বিভিন্ন প্রস্তাবনা করে, তাদের যে আসলে দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা করে আজকে এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। তা আজকে হয়তো সেই প্রতিষ্ঠান না হলে আজকে তোমাদের সামনে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেও হয়তো সৌভাগ্য হতো না। সেক্ষেত্রে হচ্ছে চারুকলা শিক্ষার ইতিহাস তোমাদের এই পার্ট 3-এ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি মনে করি এই অধ্যায়টা মূল প্রত্যেকটা অধ্যায়ে এখানে প্রত্যেকটা পার্টে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়টা যে চারুকলা শিক্ষার ইতিহাসে প্রথম অধ্যায়, এই পার্ট 3টা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটা আমাকে জানাবা। আর এখানে বিভিন্ন পার্ট 4ও আমি বিভিন্ন বিষয়গুলো পাচ্ছি, যে তৎকালীন কে ছিল, কোন দায়িত্বে ছিল, কতজন শিক্ষার্থী ছিল, এবং আরেকটা মূল বিষয় হচ্ছে আমরা পার্ট 5-এ তোমরা বইটা খেয়াল করবা যে অনেক চেষ্টার পর অবশেষে ছবি আঁকা শিক্ষার জন্য একটি বিদ্যাপীঠ তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী একটি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হলো। তারিখ ছিল 15 নভেম্বর 1948। এখন 2020, ঠিক আছে, বা আর কিছুদিন 2021 চলে আসবে। তাহলে কত আগে শিল্পীরা তাদের দায়বদ্ধতার কারণে এই কাজগুলো শুরু করেছেন। বর্তমান অবস্থায় আমরা এই চারু এবং কারুকলার বইটি হাতে পাচ্ছি। তাহলে আমি তখন মানে কোথায় হয়েছে এটার একটা ইতিহাস আছে, মানে সঙ্গে সঙ্গে যে সবকিছু হয়ে গেছে এমন না। তখন ছিল নবাবপুরের ন্যাশনাল মেডিকেল কলেজে 2টি কামরা শুরু হয় প্রথম শ্রেণীর ছবি আঁকার প্রতিষ্ঠান, নাম দেওয়া হলো গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট।
12 জন ছাত্র ভর্তি হয়েছিল প্রথম বছর, শুধুমাত্র 12 জন শিক্ষার্থীদের নিয়ে এই আর্ট কলেজ শুরু হয়। বর্তমানে আমি আগে বলেছি চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ হিসাবে ছিলেন শিল্পী জয়নুল আবেদিন। অন্যান্য শিক্ষকরা হলেন আনানুল হক, খাজা শফিউদ্দিন, শফিক আহমেদ, কামরুল হাসান, সৈয়দ আলী আহসান, শফিকুল আমিন। এরা প্রত্যেকে কলকাতা আর্ট কলেজে পড়েছেন। মানে তখনকার দেশ বিভাগের পর তখন তারা কলকাতা এই দেশের হওয়া বা এই ল্যান্ডের তখন তারা ওই কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করেছে না। পরবর্তী তারা এইখানে চলে এসে এই আর্ট কলেজ প্রতিষ্ঠার সাথে সহযোগিতা করেন। জয়নুল আবেদিন এবং আনানুল হক এবং শফিউদ্দিন আহমেদ কলকাতা আর্ট কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আমরা জানি জয়নুল আবেদিন ছাত্র পড়াশোনা শেষ করে সঙ্গে সঙ্গে সে হচ্ছে কলকাতা আর্ট কলেজে শিক্ষকতা করেছিলেন। পরবর্তী সে এই বাংলাদেশে এই প্রতিষ্ঠা আর্ট কলেজ প্রতিষ্ঠা করেন। 1947 দেশ বিভাগে হয়ে গেলে তারা ঢাকায় চলে আসেন, যেটা বলেছিলাম। তারপরে প্রায় 1 বছর সংগ্রাম করে ঢাকা কলকাতা অনুরূপ একটি চিত্রকলা প্রতিষ্ঠান গড়ে তুললেন। 2 বছর পর শিক্ষক হিসাবে যোগ দিলেন শিল্পী মোহাম্মদ কিবরিয়া। তিনি আর্ট কলেজে পড়াশোনা করতেন। মোহাম্মদ কিবরিয়া পরবর্তীতে এসে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শিক্ষক হিসাবে যোগদান করেন, সেও কলকাতা আর্ট কলেজে। তাহলে আমরা দেখি যে আসলে এটা শুধু মানে একদিনে না, আমাদের পথ চলা তো দীর্ঘদিন। তা এই ইতিহাস আরো বিস্তারিত আছে, হয়তো তোমরা আর বড় ক্লাসে গেলে আর এই বিষয়গুলো আরো শুনবে। এখানে পার্ট 6 বা 7 8 বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা আছে। বিভিন্ন শিল্পীদের তাদের কি কি দায়িত্ব ছিল, তারা কিভাবে কাজ করেছেন, এখানে খুব উল্লেখ আছে। তা আমি এই প্রথম অধ্যায়ে এই বিষয়টা পর্যন্ত রাখছি, যেহেতু আমি দ্বিতীয় অধ্যায়ে যেতে চাচ্ছি, যে দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়টা আমি কি সেই বিষয়গুলো আলোচনা যাব। আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা আসতেছি, চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা। এখন এই অধ্যায়টার আমি নামটা মানে শুনলে হয়তো অনেক শিক্ষার্থী চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা কিভাবে হলো, এটা তো আসলে একটা আমার কাছে এই অধ্যায় যখন আমি জানলাম সেটা আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং একটা পার্ট। ঠিক আছে, কিভাবে চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা হয়ে উঠলো। এখন প্রশ্ন মানে আমি হয়তো পরবর্তী এই বিষয়টা তোমার সাথে উপস্থাপন করলে আমি বিষয়টা আরো সহজ হবে। এখন আমি বলতে পারি যে আমরা আম বলি, আম তোমরা চিনি সবাই, বা খুবই সুস্বাদু একটা ফল। এখন সেটা যদি ইংলিশ ভাষায় আমি বলি সেটা ম্যাঙ্গো। এখন যারা দেশের বাইরে বা বিদেশি যারা আছেন তারা হয়তো এটা ম্যাঙ্গো বলে সম্বোধন করছে, তবে বস্তুটি কি পরিবর্তন হচ্ছে? না, বস্তুটি আম সেটা হচ্ছে আমার জায়গা থেকে, আমি হয়তো ভাষাগত জায়গা থেকে আমি এটাকে আম বলছি, অন্য জায়গা থেকে সে ম্যাঙ্গো বলছে, অন্য দেশ থেকে হয়তো অন্য কোনো ভাষার মানুষরা অন্য নামে রিপ্রেজেন্ট করছে। তো সেক্ষেত্রে আমার আমের আকৃতি আমরা পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে যখন আমি আমটা এঁকে দিচ্ছি তখন সেটা সবাই 3 দেশের বা 2 দেশের মানুষ বুঝে পাচ্ছে এটা আম, তো এটার আকৃতি পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা। তো এখন এটা কেন হলো সেটা প্রথম অধ্যায়ে, আমি দ্বিতীয় অধ্যায়ের এখানে ছোট্ট একটা জয়নুল আবেদিনের স্কেচ এখানে একটা আছে। এখানে বিষয়টা একটু আছে। প্যারিসে এক রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে শিল্পী জয়নুল আবেদিন তার খাতায় কাগজে এঁকে বুঝিয়েছিলেন তিনি কি কি জিনিস খাবেন, সিদ্ধ খাবেন না ভাজি না এঁকে বুঝিয়েছিলেন, মদ খাবেন না সেটা আঁকলেন। এভাবে ইংরেজি না জানা হোটেল বয়কে তিনি খাবার অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ, বিষয়টা একটু এখানে হয়তো বিস্তারিত এখানে বিষয়টা হচ্ছে প্যারিসে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়, তখন সে বাংলা আর ইংলিশ জানেন শিল্পী জয়নুল আবেদিন। পরবর্তীতে ওইটার যে বয় সে ওখানকার হয়তো সে বাংলা তো বোঝেই না বা ইংলিশ সম্পর্কে সে অবগত না, বা উনিদের যে ভাষাটা সে ভাষাটা সম্পর্কে জানে। তখন কি করবে জয়নুল আবেদিন সেখানে গিয়ে, জয়নুল আবেদিন প্রচন্ড হয়তো ক্ষুধার্ত ছিলেন। তো সেক্ষেত্রে সে কি করবে, তখন তার স্কেচ খাতার মধ্যে সে তখন বিভিন্ন চিত্র এঁকে দিলেন, এবং চিত্র এখানে আমরা বই খেয়াল করেন ক্রস চিহ্ন আছে, যেটা খাবেন না সেটা ক্রস, যেটা খাবেন সেটা টিক বা এরকম এখানে। তো এই যে জায়গাটা এইটা যখন আঁকার পরে খুব সহজে ওইটা বুঝতে পারলো যে হ্যাঁ উনি কি খেতে চেয়েছেন। তাহলে আমার কথা হচ্ছে এইখানের প্রমাণ হয়ে যায় চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা। যে তখন ওইটার বুঝতেই সমস্যা হলো না যে এখানে
কোনো তখন সবাই পরবর্তীতে আমি যেটা জানি সেটা খুব তখন রেস্তোরাঁ ম্যানেজার বা সবাই খুব অবাক যে এটা সম্ভব। তবে আসলে করে আমাদের দেশের শিল্পী যারা জয়নুল আবেদিন এটা সম্ভব করেছেন। আসলে তখন আমি উল্লেখযোগ্য প্রমাণ একটা যে আসলে চিত্রকলা সর্বকালের সব মানুষের ভাষা, যেটা সব মানুষ বুঝতে পারে। ঠিক আছে, আমি কিছু আঁকছি, সেটা কি মানুষ ম্যান শেষ, আমি আঁকছি, মানে এটা দেখতে বোঝা যায়। তো এখানে পার্ট ওয়ানে এখানে পার্ট ওয়ানে আমি একটা বিষয়টা হচ্ছে সেখানে আদিম চিত্রকলা সম্পর্কে আলোচনা আছে। আদিম চিত্রকলাটা কি? আদি যুগে যে চিত্রকলাটা, যে যখন মানুষ সভ্য যুগে আসে নাই, গুহা যুগে বসবাস করতো, তখন তাদের যে চিত্রকলাটা হয়ে উঠেছে। আর চিত্রকলা কি তখন তারা ছবি আঁকতে পারতো বা কোনো আর্ট কলেজে পড়ে না, তারা জীবনের তাগিদে তারা ছবি এঁকেছেন, প্রয়োজনে ছবি এঁকেছেন, জীবনের তাগিদে তাকে বেঁচে থাকার জন্য লড়াই করে তাদের জীবন যা করতে হবে সেই কারণে তারা ছবি এঁকেছেন। এগুলো পরবর্তী যখন আমরা সভ্য সমাজে এসে যখন পরবর্তী আবিষ্কার হলো, তখন তারা একটা বিস্ময়কর হলো যে আসলে পৃথিবীর শুরু মানুষরা ছবি আঁকা দিয়ে আসলে পৃথিবীর শুরু, বা এরকম আমরা বলে থাকি। সেক্ষেত্রে যে আদিম মানুষ এটা কেন ছবি আঁকতো, তার জাদু বিশ্বাস থেকে ছবি আঁকতো। তো এই ছবি আঁকার যে গুহাচিত্রগুলো আবিষ্কার হয়েছিল, সেই গুহাচিত্রগুলো তোমার এখানে কিভাবে আবিষ্কার হয়েছে। প্রথমে আমি আলতামিরা গুহার কথা বলতে পারি এখানে। তারপরে আলতামিরা গুহা 1879 সালে স্পেনের সান্টুলা নামে এক জমিদার বাস করতেন, সে আবিষ্কার করেছে। তারপরে লাস্কো গুহার কথা বলতে পারি। তো এখানে ইতিহাসটা দিয়ে আছে, এখানে খুবই গল্পের মতন একটু চমৎকার। তোমরা যদি এটা পড়ে মানে একেবারেই এখানে বোঝানোর থেকে তোমরা যদি একটু পড়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। পরবর্তীতে আলতামিরা বা লাস্কো গুহা সম্পর্কে আমি এটা হয়তো তোমাদের একটা ভিডিও দেব। এখন আমি পার্ট দুই আমি তো বলছি ওই গুহা সম্পর্কে আসতেছে। ফ্রান্স, স্পেন, উত্তর আফ্রিকা বিভিন্ন দেশে আরো অনেক আদিম মানুষের গুহা পাওয়া গিয়েছিল, যা পণ্ডিতরা আনুমানিক হিসাব করে বলেছেন কোনো ছবির বয়স বা খ্রিস্টপূর্ব 10,000 থেকে বা 30,000 পর্যন্ত হওয়া সম্ভব। তাহলে চিন্তা করো ছবিগুলো এত পুরাতন যে আসলে এখনো। তবে এখানে ছবিগুলো খুবই এখন প্রশ্ন হতে পারে যে একটা ছবিগুলো কিভাবে টিকে আছে এতদিন। আমরা এখানে একটা ছবি আঁকলে হয়তো বা দেখা যাচ্ছে 5 বা 10 বছর পরে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে গুহাগুলো আমরা আগেই বলেছিলাম তখন ছিল হচ্ছে মানুষ গুহায় বসবাস করে। কেন? তখন তারা সভ্য জানতো না, তার ঘর বাড়ি বানানো যেত না। তখন তারা বিভিন্ন জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহায় বসবাস করো। কোনো একটা সময় যখন তারা সভ্য বা তারা গুহা থেকে বের হয়ে ল্যান্ডে বসবাস করা শুরু করলো, তখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে এই গুহাগুলো বন্ধ হয়ে গেছে। এই গুহাগুলোকে তারা নিজেরা তৈরি করে না, এগুলো পাথরের গুহা, এগুলো প্রাকৃতিক কারণে তৈরি হয়েছিল তারা। এবং এগুলো শুধু এমন না যে আমি হেঁটে চলে এলাম এরকম, এগুলো দুর্গম গুহা। এগুলো হয়তো অনেক সময় আমি যেতেই পারবো না, এমনও হয়েছে যে আমাকে শুয়ে যেতে হবে। তো এই কারণে গুহাগুলো তৈরি হয়েছে। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয় গুহাগুলো মুখগুলো বন্ধ হয়ে গেছে, আর্দ্রতা বা বিভিন্ন কারণে এগুলো হয়তো ছবিগুলো কোনো আলো বাতাস ঢুকতে পারে না, ছবিগুলো কোনোভাবে টিকে মানে রয়ে গেছে এবং কালার নষ্ট হয়নি। তারা কালার হিসেবে ব্যবহার করতে ছবির কি বলা হয় যে পশু রক্ত, বিভিন্ন হাড় গোড় দিয়ে তারা আঁচড় কেটে ছবি আঁকতো। মানে এটা তখন তারা ভাষা জানতো না, তখন তারা জানতো ছবি আঁকলেই তারা স্বীকার করতে পারবে, এরকম একটা জাদু বিশ্বাস থেকে তাদের ছবি আঁকা আলোচনা। দেখ এই বিষয়টা হয়তো পরবর্তীতে আরো যখন বড় ক্লাস উঠবে আরো তখন আরো বিস্তারিত জানতে পারবে, ক্লাস 8 হয়তো আরো ভালোভাবে জানতে পারবা। যে বিষয়গুলো যাতে এখানে দিয়ে আছে আমি এতটুকু বলার চেষ্টা করছি। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তৃতীয় অধ্যায় বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। এখানে পার্ট 4 শিল্পীদের সম্পর্কে এখানে আলোচনা হয়। সেখানে লিওনার্দো দা ভিনসি সম্পর্কে আমি সে শুধুমাত্র একজন শিল্পী ছিলেন না, সে একজন বিজ্ঞানী ছিলেন। তো এই ভিনসির তার মানে সে একজন শিল্পী, অনেকের ক্ষেত্রে হয়তো সে অনেকে জানে না সে একজন চিত্রশিল্পী। যাই হোক, তবে সে বিখ্যাত তার চিত্রকর্ম আমরা ধরতে পারি কি মোনালিসা। তাই মোনালিসার কারণে অনেকে যে ভিনসি একজন চিত্রশিল্পী। তারপর আমরা এখানে আরেকজন শিল্পী আসি, সেটা হচ্ছে হ্যাঁ এখানে মোনালিসার ছবিও দিয়ে আছে। আচ্ছা, তারপর আসে পার্ট 5 মাইকেল অ্যাঞ্জেলো। আমার খুবই পছন্দের একজন শিল্পী বলতে পারো মাইকেল অ্যাঞ্জেলো। তার আসলে জীবন কর্ম বা সে কাজের প্রতি তার কি বলা হয় মানে কি বলা হয়
প্রচুর পরিমাণে উদ্যমী একজন ব্যক্তি, কিভাবে কাজ ছাড়া কিছু বুঝতে না, একটু পাগলামি টেনের লোক ছিলেন। তো তার বিষয়টা এখানে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এই বিষয়টা আসলে প্রত্যেকটা শিল্পী সম্পর্কে বলতে গেলে আসলে মানে হয়তো বা এই তোমার এই ছোট একটা ভিডিও বলা সম্ভব নয়। তবে মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি। তবে হয়তো তোমাদের জানার জন্য, কারণ প্রত্যেকটা সহায়ক হিসাবে বিভিন্ন কিছু আমি টিপস দেওয়ার চেষ্টা করব মাইকেল অ্যাঞ্জেলো। তারপরে মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে এখানে বেশ কিছু ইয়ে আছে। আসলে সে মূলত যে ভাস্কর্য শিল্পী। তারপর আমরা পার্ট 6 আসি। রাফায়েল সানজিও, সেও খুবই উদ্যমী একজন শিল্পী, ইয়াং একেবারে সুদর্শন, আমরা বলে থাকি সুদর্শন পুরুষ। এখানে একটা কথা আছে, রাফায়েল ছিলেন একজন অতি সুদর্শন পুরুষ, চরিত্রে তেমনি ভদ্রতা, নম্রতা, বিনয়, শালীনতা এবং পরোপকারী ছিলেন। ঠিক এরকম একবার যিনি এই শিল্পীর সমপস্তে আসতেন তিনি আনন্দিত হতেন। ঠিক আছে, যে এই সম্পর্কে সানজিও সম্পর্কে তোমরা এখানে পড়বা। এখানে শিল্পীর জীবন সম্পর্কে কিছু কাজে বা তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা এই বিষয়কে এবং তার উল্লেখযোগ্য শিল্পী ম্যাডোনা এবং বিষয় খুব কম বয়সে তিনি মারা যান। ঠিক আছে, তাই সেক্ষেত্রে এখানে আমরা দ্বিতীয় অধ্যায় আর কিছু পাচ্ছি না তেমন। তবে দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়টাই হচ্ছে সর্বকালের সর্বমানুষের জ্যেষ্ঠ শিল্প, মানে সর্বভাষা যে চিত্রকলা, সর্বকালের ভাষা। তো সেক্ষেত্রে হচ্ছে কি এই মূল বিষয়টা এখানে আসে। দ্বিতীয় অধ্যায় পার্টটা এটা। তোমরা আবার কিছু শিল্প সম্পর্কে আছে, তোমরা একটু পড়ে নেবা, আর সমস্যা হলে আমাকে যাও। আমি তৃতীয় অধ্যায় সম্পর্কে যাচ্ছি। আমি তৃতীয় অধ্যায় বাংলাদেশের লোকশিল্প এবং কারুশিল্প। আসলে লোকশিল্প এবং কারুশিল্প নামটা শুনলে মনে হয় যে অতীত বা একটা গ্রাম্য পরিবেশ, আমাদের আমরা যেভাবে ভাবি আমাদের গ্রামীণ চিত্র, আমাদের যে পূর্বে আমাদের পূর্বপুরুষরা যেভাবে জীবনযাপন করতো, বা এখন আমরা শহর জীবন থেকে পালিয়ে একটু গ্রামের দিকে ছুটে চলে যেতে চাই। তো এই আমার কাছে ব্যক্তিগত অভিমত, যেটা আমি লোকশিল্প এবং কারুশিল্প মনে হলে মনের ভিতরে একটা মনে হয় শান্তি, অনুতৃপ্তি তৈরি হয়। কারণ আমরা সবসময় একটা যতই আমরা শহর কেন্দ্রিক বা থাকি না কেন, আমাদের অনেক সময় আমরা যদি একটু রিল্যাক্স বিষয় থাকে, তখন আমরা একটু গ্রামের দিকে যাই, একটু হেঁটে আসি বা আমরা একটু ঘুরে আসি, এটা হয়। তা বাংলাদেশের লোকশিল্প এবং কারুশিল্প কেন, তো এটা তো আমাদের আসলে ঐতিহ্য। এখন লোকশিল্প কি, কারুশিল্প কি, এই সম্পর্কে আসলে জানা দরকার এবং জানা দরকার প্রত্যেকটা। সেটি আসলে আমি কেন বলতেছি, সেটা হচ্ছে চারু এবং কারুকলার পাঠ পড়তেছো সেটার জন্য না, এবং লোকশিল্প, কারুশিল্প এই সম্পর্কে প্রতিটা ব্যক্তির যারা বাংলাদেশি তাদের সম্পর্কে এই সম্পর্কে জানা উচিত, যে আসলে আমাদের ঐতিহ্য আছেই, সে সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। ঠিক আছে, ঐতিহ্য সম্পর্কে জানলে তোমার সবকিছু তুমি জানতে পারবা, দেশপ্রেম, তারপরে তোমার তুমি কোথা থেকে আসতেছো বা কি এই প্রয়োজনীয়তা, বা আসলে এটা ব্যাপক। এটা তোমার মানে এখন আমি এটা এই স্বল্প ভিডিওতে বা এই বিষয়গুলো আসলে মানে এত বিস্তারিত বলা সম্ভব না। যদি হয়তো কখনো সুযোগ হয় লোকশিল্প বা কারো সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওতে চেষ্টা করব। তবে এখানে আমি আসি, বাংলাদেশের মানুষ, প্রকৃতি এবং জীবনযাপনের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে আছে আমাদের লোকশিল্প এবং কারুশিল্প। কথা আমি যে বিষয়টা একটু আলোচনা করছিলাম, যে আমার লোকশিল্প কারুশিল্প সম্পর্কে শুনলে মনটা একটু কেমন ভালো হয়ে যায়। ষষ্ঠ শ্রেণীতে আমরা লোকশিল্প কারুশিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের প্রধান কয়েকটি লোকশিল্প কারুশিল্প সম্পর্কে জানবো। আমাদের জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে লোকশিল্প কারুশিল্পের ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করব। বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে দ্বিতীয় অধ্যায়, এখানে একটা ছবি দিয়ে আছে যে আসলে আমাদের লোকশিল্প কারুশিল্প কি। এই লোকশিল্প কারুশিল্প প্রত্যেকটা বিষয়ে আমরা আসলে জড়িত। কিভাবে আমি আগেই বলেছি যে শিল্পের চারু এবং কারুকলা কিভাবে আমাদের জড়িত, এই বিষয়টা আমরা বিশেষ করে লোকশিল্প কারুশিল্প কিভাবে আমরা জড়িত, কিভাবে ব্যবহার করতেছি, হয়তো আমরা বিষয়গুলো অবগতই না। কেন অবগত না, হয়তো আমরা ব্যবহার করতে জানি না এটা আসলে লোকশিল্প বা কারুশিল্প কিনা, হয়তো আমরা ব্যবহার করা যায়। সেই জন্য বলছিলাম যে লোকশিল্প কারুশিল্প সম্পর্কে আসলে প্রত্যেকটা ব্যক্তি একটা প্রাথমিক ধারণা বা থাকা দরকার। অবশ্যই তোমরা জানবা যারা হচ্ছে চারু এবং কারুকলা পাঠটা পড়তেছে, এখানে খুব সুন্দরভাবে দিয়ে আছে। তা প্রথম অধ্যায় পাঠ বাংলাদেশের প্রধান কয়েকটি লোকশিল্প। আমি আসতেছি। বাংলাদেশের লোকশিল্প ভুবন অনেক বিস্তৃত। আলপনা, নকশি কাঁথা, নকশি ছাঁচ, নকশি পাখা, শীতল পাটে, নকশি কাঁথা, নকশি ছিকা, লোকচিত্র, খেলনা, পুতুল, বাঁশ, বেত, বেড়া ইত্যাদি, লোক অলঙ্কার, তার লোক বাদ্যযন্ত্র, পোড়া মাঠে, ফলচিত্রে বাংলাদেশের লোকশিল্প বিচিত্র জগৎ। দেখো কতগুলা, তুমি এখানে অনেকগুলোই আমরা
অনেকগুলো প্রায় সবগুলি আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করতেছি। বাংলাদেশের গ্রামগঞ্জে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসবে বিভিন্ন রকম লোক চিত্র তৈরি করা হয়। এই মধ্যে রয়েছে মহরম, প্রকৃতি চিত্র, পটচিত্র, ঘরচিত্র, সরাচিত্র, দেওয়ালচিত্র, মুখচিত্র, পিড়িচিত্র ইত্যাদি। এই সমস্ত লোকচিত্র আমাদের লোকশিল্পের অংশ। বাংলাদেশ এইসব বিচিত্রপূর্ণ লোকশিল্পগুলোর মধ্যে প্রধান কয়েকটি সংক্ষিপ্ত আলোচনা করা হলো। দেখো আমরা যে এখানে যে আমরা এটা বিভিন্ন পয়েন্টগুলো বলতেছি, কোনো না কোনোভাবে আমরা আসলে জড়িত, মানে এ থেকে বেরোতে পারবো না। এখানে আলপনা, আমরা আলপনা গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি 21-এর শহীদদের উদ্দেশ্যে বা শ্রদ্ধা জানানোর জন্য আমরা শহীদ মিনারে আলপনা করি। এই থেকে মানে আলপনা পবিত্রতা বা শ্রদ্ধা সবকিছু মিলিয়ে আমরা আলপনা সম্পর্কে জানতে পারি। বা আবার কিছু হিন্দু পরিবার বা পূর্বে আমরা এখন দেখি লক্ষ্মী পূজাতে তো আমাদের লক্ষ্মী আলপনা করা হয়ে থাকে। তাই সেক্ষেত্রে এখানে পদ্ধতিগত আলোচনা করা হয়েছে। আলপনা আমি আসতেছি। তারপর সরাচিত্র। সরাচিত্র সম্পর্কে এখানে আছে বিচিত্র বিভিন্ন প্রকার সরা লোকশিল্প অন্তর্গত। পাতিলে ঢাকনার নাম সরা। রান্নাঘরে কাজে ব্যবহৃত এইরকম সরাচিত্র হয় না, তবে এই ধরনের সরাচিত্র আঁকা হিন্দু সম্প্রদায়ের বিয়ে অনুষ্ঠান উপকরণ হিসাবে। সরাতে সাধারণত পদ্ম, প্রজাপতি, আনুষাঙ্গিক অন্য চিত্র আঁকা হয়। তবে সরাচিত্রের সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে লক্ষ্মী সরা। আমরা অনেক সময় জানি লক্ষ্মী সরা সম্পর্কে পরিচিত, কারণ লক্ষ্মী পুজোতে লক্ষ্মী সরায় হয়তো কিনে নিয়ে সেটাকে পূজা করা হয়ে থাকে। ধর্মীয় অনুভূতি বিষয় আছে এখানে। লক্ষ্মী সরা আঁকা হতো এবং লক্ষ্মী সরাটা সেটা একটা নির্দিষ্ট ফর্মে তৈরি হয়। তুমি দেখবা লক্ষ্মী সরাচিত্র যেভাবে হয়, লক্ষ্মী সরাচিত্র যে বিষয়গুলো সেটা নির্দিষ্ট প্যাটার্ন আছে আঁকার, ড্রয়িং এর। নর্মাল আমরা যেভাবে আঁকি সেটা না, সেটা একটা লাইন, একটা মোটা লাইন আছে বা একটা সরু লাইন আছে, কালার, মানে একটা অন্যরকম চিত্রকলা, সেটা আসলে কারোর সাথে মিলবে না। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে পট। বাংলাদেশের লোকসভা অন্যতম নিদর্শন হচ্ছে পট। বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে ভিত্তি করে আঁকা হতো। পট বা কাপড় শব্দ থেকে পট শব্দটি উৎপত্তি। জড়ানো পট ও চৌকো পট এই দুই ধরনের আঁকা হতো। আর এই শিল্পীদের নামে পটুয়া নামে পরিচিত। এখন একটা করে আমরা পটুয়া বলে থাকি সব বিভিন্ন সময়। যারা এই পটচিত্র আঁকতো তাদেরকে আসলে মূলত পটুয়া বলা হতো। এখন পট বা একটা জড়ানো পট থাকে। পট আসলে দুই রকম। তো এই পটগুলো কি? এই পটগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীরা পট আঁকতো কাদের বিভিন্ন ধর্মীয় বিভিন্ন অনুভূতি আছে বা বিভিন্ন কাহিনীকে অবলম্বন করে, ধর্মীয় হতে পারে বা বীরত্বে বা বিভিন্ন কি বলা হয় জমিদারি বা তাদের বীরত্বের কথাগুলো তুলে ধরতো এবং তারা হচ্ছে এইগুলো পটগুলো আবার গানের মাধ্যমে এগুলো প্রকাশ করতো। একটা বিনোদন ছিল সেই সময়। তবে কালের বিপদ কারণে এগুলো অনেকটা হারিয়ে গিয়েছে। তবে আমরা হয়তো এখানে আসলে বেশিরভাগ আমরা অনেকে দেখিনি আসলে এটা কি, হয়তো বা এখানে চিত্র দেশে গাজী পটে। তবে আমি আগেই বলেছি এই পট বা সরাচিত্র এগুলো আঁকার প্যাটার্ন গুলো সম্পূর্ণ ভিন্ন, একবার আমাদের দেশীয় ধারা এগুলো আমরা বলে থাকি। তারপর নকশিকাতা বিষয়টা আসলে অনেকেই জানো বা দেখা যাচ্ছে যে বাসায় কারো না কারো নকশিকাতা বিষয় বিভিন্ন বিষয়ে জিনিস আছে, এই সম্পর্কে আছে। তারপর পোড়ামাটি ফলক। এখন আমরা বিভিন্ন রেস্তোরাঁয় বা বিভিন্ন সরকারি মহলগুলো আমরা বিভিন্ন টেরাকোটা দেখতে পাই। টেরাকোটা গুলো সমস্যা আমি বিভিন্নর উপরে বিষয়বস্তুর উপরে আসলে এই করা হয়। টেরাকোটা গুলো আসলে বলা হয়েছে যে পোড়ামাটির ফলক। ঠিক আছে, এটা আমি বলতে পারি যে অতীতকাল থেকে বর্তমান বিভিন্ন হয়তো বিষয়বস্তু চেঞ্জ হয়ে যেতে পারে, টেরাকোটার যে কার্যক্রম সেগুলো আমরা দেখতে পাই কোনো না কোনো ভাবে। এখানে টেরাকোটার সুন্দর ছবি দিয়ে তোমরা সহজে দেখে বুঝতে পারবা হয়তো বা টেরাকোটা বা পোড়ামাটির ফলক। হ্যাঁ, আমরা উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে অনেক সময় বলি কান্তজির মন্দির, পুরো দেওয়ালটা জুড়ে টেরাকোটা আছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আসি পার্ট 4 বাংলাদেশের প্রধান কয়েকটি কারুশিল্প। কারুশিল্প মানে রিস্কার তুমি একটা জিনিস দেখবা, রিস্কার পিছনে যে আগে একটা সময়, এখন হয়তো ডিজিটাল প্রিন্ট হয়ে রিস্কার পিছনে একটা পেন্টিং হতো। আমরা যা বিগত 10 বছর পূর্বে চলে যাই, তাও আমরা বিভিন্ন রিস্কার পিছনে পেন্টিং বা রিস্কার নতুন একটা রিস্কার যে কালারফুল, ঠিক আছে, এটাগুলো আসলে আমাদের ঐতিহ্য। হ্যাঁ, তারপরে নৌকা, বিভিন্ন রকম যে এখানে বিভিন্ন রকম নৌকার চিত্র দেওয়া আছে, সেগুলো সবগুলোই আঁকা, হয়তো আমরা অনেকগুলো এখন দেখতে পাই না। তারপরে কাঠের বেড়া, পালঙ্ক, তারপরে তৈরি অলঙ্কার, দরজা। তো বিভিন্ন বিষয়গুলো আমরা যদি এই বিষয়গুলো আমাদের লোকশিল্প কারুশিল্প সম্পর্কে আরো ভালোভাবে দেখতে চাই, আমার কথা হচ্ছে পড়ার থেকে তুমি যদি দেখো তোমার এটা মাথাতে ঢুকে যাবে একটা, যেটা সেটা হচ্ছে তুমি যদি কেন্দ্রীয় জাদুঘরে যাও তাহলে এই লোকশিল্প কারুশিল্প যে বিভাগটা আছে ওখানে যদি তুমি একবার দেখে আসো বা যদি যেয়ে থাকো হয়তো খেয়াল করো নি,
এখন যাবা পাঠটা, মানে হয়তো বা আমার পাঠটা তোমাদের পড়ানোর পর যদি তোমরা কখনো যাও, তাহলে ওখানে যদি দেখতে পাও, আমার মনে হয় এই অধ্যায়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি জাস্ট বইটা রিডিং পড়লেই তুমি তোমার সবকিছু ভেসে আসবে যে আসলে আমি তো দেখে আসলাম কিছুক্ষণ আগেই। তারপর পাঠ 6 বাংলাদেশের লোকশিল্প কারুশিল্প ব্যবহারের ক্ষেত্রগুলো, মানে বাংলাদেশের কারুশিল্প লোকশিল্প কিভাবে ব্যবহার হয়ে থাকে। তো এই জিনিসগুলো করলে আমি কথা বিভিন্ন রকম এখানে আসে লোকশিল্প কোথায় কি ব্যবহার হয়ে যাবে, আমরা কিভাবে ব্যবহার করতেছি। তো এখানে আছে এখানে একটা বিষয় আছে, যেমন বাঁশ বেত কাঠের তৈরি কারুকার্যময় বিভিন্ন আসবাবপত্র আমাদের গিয়ে সৌন্দর্য বাড়ায়, তেমনি আরো আমাদের শোভা বসার জামাকাপড় সংগ্রহ করার কাজে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। মাটি তৈরি বিভিন্ন হাঁড়ি পাতিল বাসন কোসন মানুষের ঘর সংসারের প্রধান উপকরণ, মানে এই যে বিষয়গুলো প্রত্যেকটা তুমি খালি দেখবে কোনো না কোনো বিষয় তুমি ব্যবহার করতেছো। আমি পূর্ববর্তী শুধুমাত্র জাস্ট তুমি জাস্ট এটা রিডিংটা পড়বা, এটা ভালো করে পড়বা, দেখবি কোনো কিছু মিলে যাচ্ছে। যখন তুমি লেখা শুরু করবা তুমি মনোযোগ সহকারে পড়ো, বরঞ্চ বইয়ের থেকে আমার মনে হয় তুমি আর নিজে আরো সুন্দরভাবে এটা উপস্থাপন করে লিখতে পারবা। সেটা আমি পরীক্ষার ক্ষেত্রে বলতেছি, তুমি আরো ভালো করে এই ডকুমেন্ট, মানে আমি বললাম যে জাদুঘরে যাও, ওখানে বিভিন্ন নামগুলো বা বিভিন্ন আরো কি কি আছে ওগুলো দেখো, তোমাকে এটা আমি বললাম এটা আরো তুমি আরো ভালো লিখতে পারবা, ভালো জানতে পারবা। এই হচ্ছে তৃতীয় অধ্যায় লোকশিল্প এবং কারুশিল্প। আমি পরবর্তী অধ্যায় সম্পর্কে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় ছবি আঁকার বিভিন্ন মাধ্যম। আচ্ছা, ছবি আঁকার বিভিন্ন মাধ্যম রয়েছে, পেন্সিল কালি কলম জল রং তেল রং প্যাস্টেল রং অ্যাক্রিলিক রং সহ বিভিন্ন মাধ্যম ছবি আঁকা হয়। এই অধ্যায়ে আমরা ছবি আঁকার মাধ্যম পোস্টার রং অ্যাক্রিলিক এবং জল রং সম্পর্কে জানবো। আমরা মানে বিষয়টা হচ্ছে কি, এখানে যে বিষয়গুলো কথা বলা হয়েছে তোমরা অনেকেই ছোট থেকে আজকে আমি সপ্তম শ্রেণীর কথা বলতেছি, আসলে একটি বাচ্চা ছোট থেকে কোনো না কোনো ভাবে আঁকার চেষ্টা, পেন্সিল নিয়ে তারপরে কলম নিয়ে বিভিন্ন দেওয়ালে আঁকার চেষ্টা করে, তো কোনো না কোনো ভাবে পরবর্তীতে রঙের ব্যবহার করতেছে, বিভিন্ন মাধ্যম ব্যবহার বিভিন্ন রং ব্যান্ডের কি কি রং পরবর্তী ওয়াটার কালার পেন্সিল বা এগুলো ইউজ করে। তা সেক্ষেত্রে হচ্ছে কি বাচ্চাটা বা শিশুটার শুরু থেকেই বিভিন্ন রঙের সাথে পরিচয় এবং বিভিন্ন মাধ্যমের সাথে পরিচয় হয়ে সেগুলি জেনে যাচ্ছে। এখানে চতুর্থ অধ্যায়ে ছবি আঁকার যে মাধ্যমগুলো বলা হয়েছে বা বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে তোমার পোস্টার রং অ্যাক্রিলিক রং জল রং, জল রঙের ব্যবহার সম্পর্কে আলোচনা আসছে। খুবই পোস্টার রংটা আমরা কিভাবে, এখানে আমি আসি। ছবি আঁকার জন্য ছোটদের কাছে প্রিয় একটি মাধ্যম হচ্ছে পোস্টার রং। এটি মূলত পানির মাধ্যমে রং করা হয়, এই রং পানি দিয়ে মিশিয়ে আঁকতে হয়। জল রঙের তুলনায় পোস্টার রং ভারী এবং মোটা, একে অস্বচ্ছ রং বলা হয়ে থাকে। যখন আমরা আসলে ছোট বাচ্চারা সাধারণত জল রঙের থেকে পোস্টার রং, অনেকে হয়তো এটা জল রং মনে করে, আসলে ওটা হচ্ছে পোস্টার রং, যেটা হচ্ছে টিউবের মতন পাওয়া যেয়ে থাকে। সেই রংটা একটু ভারী হওয়ার কারণে খুব সহজেই বাচ্চারা আয়ত্ত করতে পারে। হ্যাঁ, হয়তো জল রং হিসেবে ব্যবহার করে, কারণ জল রংটা একটু মানে আরো পানি, মানে কি বলা হয় যে আরো স্বচ্ছ, আর এটা একটু ভারী। হ্যাঁ, ভারী বলার কারণে সে সহজে রংটা ইউজ করতে পারে। প্রথমে যখন জল রংটা ইউজ করে তখন অনেকে হয়তো পানি পানি হওয়ার কারণে একটু বিরক্ত মনে করে, বা না তখন বলে না পোস্টার কালারই, তখন দেখা যাচ্ছে যে শিক্ষকরাও বলে যে ছোট বাচ্চাদের যে তোমরা একটু পোস্টার কালার ব্যবহার করো, রংটা ভারী, বাচ্চারা এই ধরনের কালার ব্যবহার করতে চায় একটু ভারী টাইপের এরকম। তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে একটু অস্বচ্ছ রং পোস্টার রং, ঠিক আছে, এটা হচ্ছে জল রঙের থেকে ভারী, মানে পার্থক্য জায়গা থেকে বলা হয়েছে। পোস্টার রং বিভিন্ন শেটে বা নানা রকমের কাচের শিশিতেও পাওয়া যায়, ঘন পেস্টের আকারও পাওয়া যায়। দেখ এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের প্রস্তুত করে থাকে, তবে এই রংটা মূলত বৈশিষ্ট্যগত যেটা ভারী, এটা বা শিশু বাচ্চারা খুব খুব করে, এবং মূলত সেটা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে ডিজাইন সেক্টর যারা কাজ করে, ডিজাইন শিক্ষার্থীরা বা বিশ্ববিদ্যালয় তারাও এই পোস্টার কালারটা খুব ব্যবহার করে থাকে। তারপরে অ্যাক্রিলিক রং, আমি এখন বলতে পারি অনেক সময় বলতে তেল রং, আমরা নাম শুনেছি তেল রং ক্যানভাসে করে, কাঠের ফ্রেমে একটা কাপড়ের উপরে করে। এখন তেল রঙের আমরা শুনে হয়তো জেনে থাকবো অনেকে, বা যে যারা জানো না, বা তার তেল রংটা অনেক দীর্ঘ সময় শুকাইতে হয় বা আবার চাপাতে, মানে এটা হচ্ছে আসলে দীর্ঘ সময়ের একটা মানে সময়ব্যাপী এই কাজটা করা হয়। তবে অ্যাক্রিলিক রং, আধুনিক সময় যখন অ্যাক্রিলিক রংটা আসলো, এইটা ঠিক ওয়াটার কালারের মতনই, তবে জল রঙের মতনই, তবে এটা খুব সহজে করা যায়। তুমি তেল রং
বিকল্প যদি বলি অ্যাক্রিলিক রং, এটা অ্যাক্রিলিক রং না, তুমি সহজেই এখনো কাজটা শেষ করতে পারো, আবার 2 মাস ব্যাপীও কাজটা শেষ করতে পারো। মানে খুব সহজে এটা করা যায় এবং খুব জনপ্রিয় একটি রং শিল্পীদের মাঝে। অ্যাক্রিলিক রং টিউব আকারে ছাড়াও কাচের এবং প্লাস্টিক কৌটায় ছোট বড় আকারে পাওয়া যায়। এটি একটি অসচেতন তবে পাতলা করে গুলিয়ে জল রঙের মতন ব্যবহার করা যায়। রং খুব দ্রুত শুকিয়ে যায় বলে তাড়াতাড়ি ছবি আঁকা হয়, ফলে শিল্পীদের কাছে এটা এই সময় অ্যাক্রিলিকটা খুবই জনপ্রিয় মাধ্যম। এটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম। এখন তেল রঙের যারা তেল রঙের ব্যবহার করতো তারা হয়তো দীর্ঘ সময় এখন খুব সহজে একেবারেই তুমি ওয়াটার কালার মতনও করতে পারো, আবার তেল রঙের মতনও করতে পারো। সেটা হচ্ছে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক রং। তারপরে আমি আসতেছি জল রঙের ব্যবহার। জল রং নাম শুনলে বোঝা যায় জলে মিশিয়ে আঁকতে হয়। এটা খুবই স্বচ্ছ রং। এইখানে এইটা জল রঙের বিভিন্ন টিউব বিভিন্ন আকারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে। তো জল রঙের ব্যবহার আমরা প্রথম বলি হয়তো প্রথম ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, ঠিক আছে। তো বিভিন্ন প্রথম ওয়াশটা দিলাম, তারপরে কালারটা দিলাম, ছবি ড্রয়িং করার পর কালারটা দিলাম, ম্যাক্সিমাম কালার ভরাট করে ফার্স্ট ওয়াশে, সেকেন্ড ওয়াশ মানে সেকেন্ড পরবর্তী ধাপে হয়তো কাজ করলাম, এবং পরবর্তী তৃতীয় ধাপে শেষ করার মতো। অনেকের ক্ষেত্রে আছে ফার্স্ট সেকেন্ড, এটা আমরা হয়তো কারিগরম বলি, তবে অনেকে দেখি এরপরও কাজ করে। হ্যাঁ, এটা হতে পারে, তবে মূল কাজটা তোমার প্রথম ওয়াশটা যখন তুমি কালারটা ব্যবহার করবা তখনই প্রায় শেষ করে ফেলবা। মানে ওইটাই হচ্ছে তোমার মূল কাজ। ফার্স্ট ওয়াশটা যদি তুমি মোটামুটি করে ফেলো তখন সেকেন্ড ওয়াশটা কাজ কমে মানে কাজ, থার্ড ওয়াশটা কাজ যে শেষ হয়ে যাবে। এবং এখানে জল রঙের ব্যবহারটা টোটাল বিষয়টা এখানে উল্লেখ করা আছে। এখানে অধের মতন ধারণা করে জল রঙের ব্যবহার পদ্ধতিগুলো দেওয়া আছে। দেখবা তুমি যখন যেভাবে জল রং করো সেটার সাথে এটা পুরোটা মিলে গেছে, ঠিক আছে। কোনায় কি হবে এটা, এই অধ্যায়টা সম্পর্কে আর তেমন কিছু নেই। এখানে 3টা রঙের সম্পর্কে এই আলোচনা। আমি এখন পরবর্তী অধ্যায় যাচ্ছি। পঞ্চম অধ্যায়, ছবি আঁকা নানা রকম আনন্দদায়ক অনুশীলন। এটা খুবই একটি মজা, শিক্ষার্থীদের একটা খুব সহজের কথা বলি যে এই অধ্যায়টা থেকে বিভিন্ন চিত্র দিয়ে আছে। চিত্রগুলো তোমরা দেখে বিভিন্ন রকম 1, 2 বিভিন্ন সংখ্যা বা এই দিয়ে তোমাদের চিত্রগুলো আঁকার চেষ্টা করবা। এখানে সুন্দর করে দিয়ে আছে, মানে জাস্ট এটা খুব মজার একটা বিষয়। একটা কিভাবে একটা কি 1 থেকে কি হয়, তার পরবর্তী স্টেপটা কি হয়, তারপরে 2 থেকে কি হয়, 4 থেকে কি হয়, এরকম সুন্দর পর্যায়ক্রমে বিভিন্ন, তারপরে কিভাবে পুতুল প্রজাপতি হয়, খুব সুন্দর। তোমরা এটা বাসায় বসে বসে এটা হয়তো একটু তোমরা পারো অনেকে হয়তো, তবে এইটার মানে হয়তো সংখ্যা দিয়ে কিভাবে হয় সেই বিষয়টা মানে বলাই হচ্ছে অধ্যায়টা আনন্দদায়ক, তোমার মজা দেওয়ার জন্য, যে এই বিষয়গুলো হয়তো তুমি আঁকতেছো তোমার ছোট ভাই বোন তাদেরকে একটু দেখালে যে এইভাবে করা যায়, ও আরো মজা আনন্দ সহকারে এটা করবে। হ্যাঁ, এইটা অধ্যায়টা ম্যাক্সিমাম আমি আবার অধ্যায় 5, 9, 8 এগুলো বিভিন্ন সংখ্যা দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলো করা যায়। হ্যাঁ, ছবি আঁকা বিভিন্ন প্রাথমিক ধারণা, এখানে আবার বিভিন্ন কলস বিভিন্ন আকৃতি বিষয়গুলো দেওয়া আছে, এখানে দেখতে পারবা। হ্যাঁ, এখানে আমার মনে হয় তোমাদের প্র্যাকটিসটা এখানে প্রকৃতি অনুশীলন, ঠিক আছে। পরবর্তীতে এখানে প্রকৃতি অনুশীলন বা এখানে জল রঙের একটি কাজ দিয়ে আছে, হয়তো কালারফুল, তবে এখানে ছবি প্রিন্টিং এর কারণে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেওয়া আছে। জল রং অনুসারে প্রকৃতি কিভাবে তুমি একটা জল রঙের কাজ করবে সেটা। আর পরবর্তী শেষে এখানে দেখা যাচ্ছে নকশা। আমাদের পাঠ্য বইয়ের একটা পার্ট আছে নকশা এবং কারুকলার একটা অংশ আছে, সেটা হচ্ছে নকশা করতে হয়। তা এখানে একটা নকশার একটা মানে একটা ধারণা দেওয়া আছে। এখানে মাছের একটা নকশা বা কত ইঞ্চি হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীতে আমরা নানা রকম আঁকার যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি দিয়ে নকশা অঙ্কনে কৌশল জেনেছি। আবার ফুল লতা পাতা দিয়ে নানা রকম প্রকারের নকশা অঙ্কন অনুশীলন করেছি। এবার আমরা এগুলোর সাথে আরো কিছু বিষয় দিয়ে পাখি মাছের আকৃতি দিয়ে নিজেদের সৃজনশীল চিন্তা দিয়ে আরো সুন্দর সুন্দর নকশা আঁকবো। যে কোনো নকশা অঙ্কনের পূর্বে নকশার যে কোনো বিষয় ব্যবহার করবো, তা আকার আকৃতিগুলো আলাদা করে এখানে নির্দিষ্ট মাপে মাঝে সাদা সুন্দরভাবে নকশা তৈরি করব। এখানে প্রাকৃতিক নকশা যে বিষয়টা আছে মাছ দিয়ে বললাম ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে এখানে সুন্দর করে একটা কেমন, তবে এইটার থেকেও আরো ভেরিয়েশন করা যায়। এখানে শুধুমাত্র নমুনা হিসাবে বা তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা 6এও হয়তো দেখেছো নকশার ক্ষেত্রে। তো
মূল বিষয়টা এইখানে পঞ্চম অধ্যায়, আর বিশেষ কিছু নেই। আমরা ষষ্ঠ অধ্যায় বিষয়কে আসলে যাব। আমরা এখন ষষ্ঠ অধ্যায় বিভিন্ন প্রকার শিল্পকর সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়টা আসলে খুবই মজার বলা হয় কিনা, কারণ ওটা হচ্ছে টোটালটা মানে কারুশিল্পর মতন, যে তোমার সব কাজ করতে হবে আঁকাকি থেকে সবকিছু তৈরি বা বিভিন্ন মাধ্যমে কাজ করতে হবে। এখানে আছে পার্ট 1 আছে তুলা এবং কাপড়ে তৈরি কারুশিল্প। এখানে হচ্ছে তুলা দিয়ে তুমি কিভাবে শিল্পকর্ম তার তৈরি করতে পারো এরই একটি নমুনা এখানে দেওয়া হয়েছে। আসলে এখানে একটি হয়তো পদ্ধতি নমুনা দেওয়া আছে, তুমি তুলা দিয়ে পরবর্তীতে একটি পদ্ধতি জানলে হয়তো পরবর্তীতে আরো বিভিন্ন পদ্ধতি সম্পর্কে নিজেরাই তৈরি করতে পারবে। এখানে একটা পদ্ধতি বলা যায় তুলা দিয়ে সুন্দর একটি হাসির ছবি তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে আছে। তারপরে তুলা দিয়ে এখানে একটা পরবর্তীতে আছে যে বিজয় দিবস, আমরা বিজয় দিবসের লেখাটা সেটা কিভাবে তুলা দিয়ে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আসলে আমাদের বিভিন্ন সময় ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন আকারে এটা হয়তো বাচ্চাদের দিয়ে থাকি বা তোমাদের দিয়ে থাকবো পরবর্তীতে হয়তো, বা তোমরা তুলা দিয়ে একটা এই তুলা দিয়ে তুমি আরো কি কি করতে পারো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় পূর্বেও দিয়েছি বিভিন্ন অ্যাসাইনমেন্ট আকারে। হয়তো এটা ব্যবহারিক খুবই সুন্দর একটু মজা, এবং হয়তো দেখা যায় শিক্ষার্থীরা খুবই মজা পায় এতে। দেখবা তোমার কাজ করার সময় প্রথমে একটা বিরক্ত মনে হবে, যখন কাজটা ধরে ফেলবা তখন মনে হবে কি শেষ না করে আমি আর উঠবো না, এটা বিষয়টা। তারপর হবে তুলা দিয়ে আরো কিছু পদ্ধতিগত আছে হয়তো। তারপর আমরা সূচি শিল্প। সূচি শিল্প বলতে আমরা কি বুঝি, অনেকে অনেক কথা বলি। সূচি শিল্পটা কি আসলে? আমাদের সূচি শিল্পটা হচ্ছে আমাদের সেলাই করা, এটাকে বলে সূচি শিল্প। এক কথা যদি বলা হয় যে সূচি শিল্প, এখানে বলা হচ্ছে আমরা বাড়িতে মাকে সেলাই করতে দেখি, মানে এখানে বইতে পাঠে সেটা করতে দেখি। আমাদের জন্য জামা কাপড়, জামার উপর বিভিন্ন সুন্দর নকশা ইত্যাদি অনেক সূচি শিল্প তারা করে। সুই সুতা নানা রকম কাজে আমরা নিজেরাই করি, যেমন বোতাম লাগানো, সেলাই, ছেঁড়া কাপড় জোড়া ইত্যাদি, এগুলো বিভিন্ন মানে যে বিষয়গুলো সেলাই করা আসলে সূচি শিল্প বললে। তবে সূচি শিল্প বিভিন্ন প্রকারভেদ আছে। কেন ব্যাপারটা সেটা হচ্ছে সেলাইয়ের বিভিন্ন মাধ্যম আছে, যে বিভিন্ন মাধ্যম, যেমন আমরা বিভিন্ন সেলাই, সব সেলাই তো একরকম না, বিভিন্ন কাজে বিভিন্ন সেলাই ব্যবহার করা হয় যে, এবং বিভিন্ন শিল্পের নামও আছে বিভিন্ন। তো এইখানে এই অধ্যায়টা এই বিষয়গুলো দেওয়া হচ্ছে কিভাবে সেলাই করবে সেটা পদ্ধতি মানে আলোচনা করা হয়েছে সুন্দরভাবে এবং চমৎকার। তুমি মানে এখান থেকে তুমি সেলাই বিষয়টাও জানতে পারবা। হয়তো তোমরা মায়েরা বা যারা বাসায় অনেক লোক অনেক বিষয় জানে তাদের কাছে সহযোগিতা নিতে পারবা, তাদের সঙ্গে একটু আলোচনা করতে, তারা আরো সুন্দর করে, কারণ তারা হচ্ছে এটা পড়ার থেকে তারা হাতে কলমে এটা করছে। আমি এটা মানে করি যে এটা যখন তুমি পড়তে যাবা তখন অবশ্যই তোমার মা বা দাদি বা যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবে, তুমি আরো মানে এই বিষয় সম্পর্কে সহজ তুমি জানতে পারবা। তারপরে আস্তে আস্তে এখানে বিভিন্ন মাধ্যম আছে, চেঞ্জ ফোর, তারপর বকেরা ফোর, বিভিন্ন বিষয় কিভাবে ফোরগুলো তুলতে হয় এই বিষয়গুলো আলোচনা আছে। তারপর আমি এখানে আরেকটা পাচ্ছি, পুরো অধ্যায়টা আসলে সুদ পরবর্তী শিল্প নিয়ে, তবে এখন ফেলনা জিনিস নিয়ে শিল্পকর্ম এখানে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছে। সেটা ফেলনা জিনিস কি, যে জিনিসটা আসলে পরিত্যক্ত ফেলে দিয়েছে, যে জিনিসটা হয়তো বা কসমেটিক কোনো বিষয় খাপ বা ফেলে দিয়েছে, এটা কোনো কাজ হবে না, সেই অব্যবহৃত ব্যবহৃত হয়েছে ফেলে দিয়েছো, সেটাতে আসলে কোনো কাজ হবে না, বাসার লোকও ফেলে দিয়েছে, ওইটা দিয়ে তুমি কোনো কিছু তৈরি করছো। তৈরি করা মানে কি, এটা একটা সৃষ্টিশীলতা বের হয়েছে, তুমি এটা তৈরি করছো জানতা না, তুমি হচ্ছে তাই করে একটা কিছু করা যায় ভাবছো মাথায়, সেটা হয়ে গেছে, তখনই তোমার এটা একটা শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। ওটাই বলো যে ফেলনা জিনিসের শিল্পকর্ম। এখানে একটা সুন্দর নমুনা দিয়ে আছে, তোমরা আমার মনে হয় এটা বাসায় তোমরা অনেক করো। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে এটা বলার সঙ্গে সঙ্গে অনেকে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিয়ে এসেছে। আমি আরেকটা মোজাইক ছবি কাগজ কেটে কেটে আমরা বিভিন্ন মোজাইক ছবি বলা হয়, যে মোজাইক বিভিন্ন টাইলসের আমরা বিভিন্ন মোজাইক দেখি বিভিন্ন জায়গায়। তবে এখানে একটা যে ছবি দেওয়া আছে যে কাগজ কেটে ছোট ছোট বিভিন্ন কাগজ কেটে কেটে আমরা একটা বক্সে, 4 কোণা বক্সে বিভিন্ন পেস্ট করা হয়। হ্যাঁ, এখানে নির্দিষ্ট মাপ আছে, আইকা দিয়ে আঠা দিয়ে এগুলো লাগাইতে হয়, এগুলো হলো মোজাইক ছবি। মানে তুমি একটা ছবি করবে, সেটাকে টাইলস আমরা বলি না, একটা টাইলসকে একটা বক্স থাকে, ওই বক্সে ছোট ছোট পিসগুলো কেটে আমরা ওই বিভিন্ন কালারের যে চিত্রটা করবো, কে কখন কোনটা কি কালার যাবে সেই বিষয়টা আমরা একটা মজা, চিত্রটা দেখলে খুব সহজে বুঝতে পারবা। এবং শুধু এটা না, আরো বিভিন্ন রকম তৈরি করা যায়। তারপর আলু ঢেঁড়স কেটে রঙের
ডুবিয়ে ছাপচিত্র, মানে আরো ঢেঁড়স কেটে কিভাবে তোমার ছাপচিত্র দেওয়া যায়, এটা আমার খুব মজা লেগেছে যে আসলে এটাও একটা চিত্র হিসেবে এটা এটা খুবই চমৎকার। তোমরা আরো আরো কিছু তোমরা যে শাকসবজি বা বিভিন্ন দেখে এটা জাস্ট ট্রাই করতে পারো যে আসলে কি কি দিয়ে কি কি হয়। আসলে এটাই তো বিষয়, তাই না? আমরা একটা নমুনা দেওয়া হয়েছে, আর পরবর্তী তুমি এখানে আরো, যেমন ঢেঁড়স কাটা আবার একটা ফুলের মতন তৈরি হয়, এটা আসলে চমৎকার, এটা হয়তো অনেকে ভাবেই নাই, তবে তুমি এখন এখন পড়ার পর দেখবা দেখবা তুমি পেয়ে গেছো। তারপর ফেলনা কাগজের মুখোশ তৈরি, কিভাবে একটা খেলনা কাগজের মুখোশ তৈরি করবে সে পদ্ধতিগত বা আলোচনা দিয়ে আছে। তো এই অধ্যায়টা একটা খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা ব্যাপক আলোচনার বিষয়, ব্যাপক আলোচনা মানে মানে তোমাকে পড়ার সঙ্গে সঙ্গে হাতে কলমে এটা তুমি করবা, করার পরে হয়তো আমরা দেখবো, দেখা বা আমাদের বা আমরা দেখবো, এইভাবে এই পার্টটা ঢাকা শেষ করতে হবে। খুবই সুন্দর, এবার আমরা কাজ দিয়ে দিই ম্যাক্সিমাম সময়। আর পরিশেষে আমি এটা বলেছি, সর্বশেষে অধ্যায় আমার এই পর্যন্ত অধ্যায় শেষ। এখন আমরা রং এবং রঙের ব্যবহার সম্পর্কে যে বিষয়গুলো সেগুলো নিয়ে মানে আলোচনায় আসতেছি। রঙের ব্যবহার, এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের মৌলিক রং বা কি কি কি, তারপরে কোন রং মিশালে কিভাবে তোমার আরেকটা রং তৈরি হবে, সেভাবে হলুদ, লাল, নীল, তারপরে কিভাবে কমলা, সবুজ, বেগুনি কিভাবে আসে, এই পর্যায়ে কালার ব্যবহারকে এই বলানো হয়েছে যে কালার কোন কালারে কোন কালার মিক্স করে ব্যবহার করা হয়। তো এইটা খুব মজার হচ্ছে যে তুমি কালার এক্সপেরিমেন্টটা দেখতে পারো। একটা সময় দেখবে জল রঙে যদি কাজ করে থাকো বা বিভিন্ন প্যাস্টেলও হতে পারে, যে তুমি বিভিন্ন কালারগুলো মেশাও। নর্মালি আমি সবাইকে বলি যে মেশাও, তোমরা কি হয় এটা পরে দেখা। তুমি দেখবে যে তুমি একটা কালার তৈরি করবে, কোন কালার কতটুকু পার্সেন্টেজ বা পার্সেন্ট তুমি মিশাও, কতটুকু পরিমাণে বেশি কম দিলে তোমরা মিশাও। আমি ছোট শিশুদের বা শিক্ষার্থীদের বলি যে মিশে থাকো, পরবর্তী তুমি যখন বুঝে যাবা তখন তোমার স্যার এই কালার দিয়ে কি হবে, আরটা মিশাও, দুইটা না তিনটা কালার মিশালে কি হবে, হোক না, কালার তো তৈরি হবে একটা কালার, হ্যাঁ, সেটা একবার বাজে কালার হোক বা এই দেখবে মিশাচ্ছে, তারপরে তো পরে ধীরে ধীরে আমরা মানে এই হয় কি যে তুমি যখন মিশিয়ে শিখবা তখন এটা শেখাটা বেশি কার্যকরী হয়। আর পরবর্তী অধ্যায় শেষে তোমার বিশেষ করে শেষের দিকে কিছু বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হয়েছে, যেমন হাসিম স্যারের, তারপরে বিভিন্ন সঞ্জিত দাস, এগুলো বিভিন্ন ছবি এখানে দেওয়া আছে, এখানে ফলো করতে পারো। তবে এখানে উল্লেখযোগ্য আমার খুব একটা ইন্টারেস্টিং একটা ছবি আছে, সেটা হচ্ছে ছাতা চিত্র, অ্যাক্রিলিকে করা, মানে ছাতার উপরে বিভিন্ন পেন্টিং করা হয়, এখানে চমৎকার বিষয় দেওয়া আছে। হ্যাঁ, তো এটা দেখতে পারবো তোমার, হয়তো আমরা যে বললাম না চাই অ্যাসাইনমেন্টগুলো এগুলো দিয়ে থাকি অনেক সময় ছাতার কাজে, হয়তো এটা আমার খুব একটা চমৎকার, মানে তুমি একটা এক কালার একটা ছাতা নিলে সেটা তুমি নিজে ডিজাইন করলো, তোমার তো ওটা আর দিতেও হবে না, ওটা তোমারই হবে, তুমি ডিজাইন করে সুন্দর করেছো। তাহলে এই দিয়ে হচ্ছে আজকে অধ্যায়টা শেষ। আর পরবর্তী যে লাস্টের ছবিগুলো আছে সেগুলো থেকে ফলো করতে হবে, বিভিন্ন কালার বিভিন্ন চিত্র দিয়ে আছে। তা এই আজ পর্যন্ত মানে এই সপ্তম অধ্যায়ের এ পর্যন্তই শেষ। পুরা বইয়ের আমি একটা সারমর্ম দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র, পরবর্তী হয়তো আরো বিস্তারিত বিভিন্ন অধ্যায় সম্পর্কে আরো বিশেষভাবে বলার চেষ্টা করব। হয়তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে হয়তো আমাকে মতামত দিবা, আমি পরবর্তী আরো ভালো কিছু ভালো তথ্য আরো তোমাদের জানিয়ে এই তথ্যগুলো আরো নতুন নতুন তথ্য বই বাইরেও, মানে বইয়ের সাথে সংগতি রেখে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের মতামত চাচ্ছি, কারণ হচ্ছে কি পরবর্তীতে আমি হয়তো আরো অন্য বই বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।